বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বলবো আমার কী কারণে অপারেশন হয়েছিল। অনেক বড় একটা অপারেশন, এবং অপারেশনের আগে কতটা আমি কষ্ট পেয়েছি, এবং অপারেশন হয়ে যাবার পরেও আমি টানা 1.5-2 মাস কী কষ্টই না পেয়েছি। এই ভিডিওটা একটু ব্যক্তিগত, অন্যরকমের, এজন্য আগে থেকেই তোমাদেরকে আমি বলছি, কিছু তোমরা মনে করো না। কেন কি এটা পুরোটাই হচ্ছে শরীর সংক্রান্ত, মানে শরীর খারাপ সংক্রান্ত একটা ভিডিও। যেহেতু তোমরা আমার খুব ভালো বন্ধু, এজন্য আমি আমার সেই শরীর খারাপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের যদি কোনো অংশে এই ভিডিওটা দেখে কোনো খারাপ লাগে, তার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। কেন কি এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো খারাপ কথা নেই, কিন্তু যেহেতু একটু ব্যক্তিগত টাইপের, তাই আগে থেকেই তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম। তো এবার আমি শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ছোটোবেলা থেকে, মানে কি বলো তো, ছোটোবেলাও ঠিক না, যখন মোটামুটি একটু বড় হলাম, ক্লাস 8 এরকম, তো তখন যা হয় আর কি, আমার শরীরটা খারাপ হলো অনেকটা বড় বয়সে। কেন কি আমি ভীষণ রোগা ছিলাম, আন্ডারওয়েট ছিল। তো সে কথা তো ছাড়ো, প্রচণ্ড কষ্ট পেতাম, ভীষণ কষ্ট পেতাম। তো মা কলকাতার এক ডাক্তারকে দেখিয়েছিল, খুবই কষ্ট পেতাম আমি। মানে সেই সব দিনগুলোতে পাটা কাটার মতো ছটফট করতাম, মারাত্মক যন্ত্রণা। পেটের মধ্যে হট ওয়াটার ব্যাগ দিয়ে শুয়ে থাকতাম, যতটা সম্ভব মারাত্মক, মানে বিষদুষ্ণ না, বেশ ভালোই, মানে পুড়ে যায় পেট, এরকম একটা গরম জল হট ব্যাগে দিয়ে মানে সেই দিনগুলো কাটাতাম। খুবই কষ্টকর সেটা। এবার মা ডাক্তারের কাছে যখন গেছিলো, ডাক্তারদের যা হয় আর কি, একটাই কথা, যে এখন বাচ্চা আছে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আমার যেটা হলো, কোনো রকমের কিছু হেরফের কিন্তু আমার হলো না, কিছুই হলো না আমার হেরফের। তো এবং যত দিন যেতে লাগলো, তত ব্যাপারটি ইরেগুলার হতে থাকলো। আর কোনো রকমের কোনো দিনের ঠিক ছিল না। কেমন বলো তো, কখনো 15 দিন, কখনো 20 দিন, কখনো 21 দিন, এরমভাবে আমার শরীরটা টানতো আর কি। মানে এতদিন ধরে আমার শরীরটা ভালো থাকতো না। এই জিনিসটা যখন মারাত্মকভাবে বেড়ে গেল, মানে তখন বাবাই ক্লাস 9, অসহ্য পেটে যতটা পাচ্ছি না, মারাত্মক কষ্ট আর কি। আর সেই সব জিনিস, মানে এইসব কষ্ট নিয়েও আমি নেতাতেই ঘর মুছেছি ডাক্তারের বারণ সত্ত্বেও, বাড়ির সংসারের সব কাজ করেছি। তারপরে আমি ফ্রিল্যান্স করতাম, সেখানে দৌড়াদৌড়ি করেছি। ভিএলসিতে আমি গিয়েছি, ক্লাস করেছি, কাজ করেছি, এত কিছু, মানে ডাক্তারের বারণ সত্ত্বেও আর কি। দৌড়ঝাঁপ করেছি, ট্রেনে ওঠা দৌড়ে, বাসে ওঠা দৌড়ে, দৌড়ে দৌড়ে হেঁটে যাওয়া, সব কিছুই করেছি। কেন কি প্রচণ্ড যখন কষ্ট হতো, তখন প্রথমে তো বেলারগান খেতাম, পেন কিলার, বেলারগান তো ব্যান্ড হয়ে গেল। তারপর খেতাম অর্থোবিট, অর্থোবিটটাও ব্যান্ড হয়ে গেল। তারপর হচ্ছে নাইস বলে একটা ওষুধ, এন মানে এই ওষুধটা খেয়ে ব্যথা কমাতাম। অনেক বান্ধবীর কাছে শুনতাম এটাই, যে অনেকেরই কোনো রকমের কোনো কষ্টই হয় না, কিন্তু আমি আমার দিদিকেও দেখেছি কষ্ট পেত, কিন্তু আমার মতো মারাত্মক পরিমাণে নয়। তো বাবাই তখন হচ্ছে ক্লাস 9, আমার প্রচণ্ডভাবে জিনিসটা বাড়াবাড়ি হয়ে গেল। এবং আমি তখন অবশ্যই আমি মহিলা ডাক্তারকেই আমি দেখাতাম আর কি। তো তেনার কাছে আমি রীতিমতো যেতাম, তিনি ওষুধ দিতেন, কিন্তু তারপরেও কোনো রকমের কোনো ব্যথা কমার কিচ্ছু নেই, ওষুধ দিয়েও আমার কিছুই হতো না। তো তারপর তিনি তেনার মতো আমাকে এক্স রে করতে বললেন, নানা রকম টেস্ট দিলেন,
সেগুলো যখন করলাম, তারপর ওনার মুখে শুনলাম, আমি যেদিন প্রথম শুনলাম, আমি একা একাই আমি ডাক্তারের কাছে যেতাম, একাই ফিরতাম। যখন বাবার বাবা থাকতো না আর কি, বাইরে কাজে যেত আর কি, সেই সময়টা যদি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতো তখন আমি একা একাই যেতাম আর কি। তো সেই সময় আমি সেই ম্যাডামের কাছ থেকে শুনতে পেলাম যে আমার রিপোর্টে এসেছে এন্ডোমেট্রিওসিস, এবার এটা এতটাই খারাপ অবস্থায় চলে গেছে যে আফটার স্টেজ ক্যান্সার। যেদিন আমি এই প্রথম কথাটা ওনার মুখ থেকে শুনলাম, তো ওনার বাড়ি থেকে বেরিয়ে বেশ অনেকটা দূর অব্দি হেঁটে তারপর অটোটা স্ট্যান্ডটা থাকে, অটো স্ট্যান্ড। তো আর আমার প্রেশারটা মারাত্মকভাবে হাই হতো, মারাত্মকভাবে হাই থাকতো, মানে এতটাই হাই। হ্যাঁ, আর আগেই বলেছি মানে প্রেশার আমার প্রচণ্ডভাবে ফ্ল্যাকচুয়েট বরাবরই করে, আমার বরাবর এই প্রচণ্ড হাই, হট করে আবার প্রেশারটা ফট করে পড়ে যায়। তো সেদিন আমার মনের ভেতরটা এমন হয়ে গিয়েছিল, খুব স্বাভাবিক এই জিনিসটা শুনে চিন্তা করে খুব কষ্ট পেয়েছিলাম। এবং আমার এতটাই মানে তখন মানে বলতে পারো এতটাই কষ্ট, এবং খুব স্বাভাবিক কোথায় আমার প্রেশারটা বেড়ে গিয়েছিল যে আমি খুব নিতে পারছিলাম না জিনিসটা, যে এই দিকে চলে যাচ্ছে জিনিসটা, এই দিকে এরকমভাবে হয়ে গেল, এত কিছু বাড়াবাড়ি। আমি রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়েও গেছিলাম সেদিন। তারপর তো পরপর ওনার চেক আপে থাকলাম, এবং উনি তখন বাধ্য হলেন আমাকে এমন একটা ওষুধ দিতে, ওই ম্যাডাম, যাতে আমার প্রত্যেক মাসের যে ব্যাপারটা সেটা যাতে আমার বন্ধ হয়ে যায়। কেন কি উনি এই কথাটাই আমাকে বলেছিলেন যে দেখো, তোমার যে ব্লাডটা বেরোচ্ছে, সেই ব্লাড থেকে ক্লট হয়ে গিয়ে একটা করে মাংসপিণ্ড হচ্ছে, এবং এটা খুবই মানে আগামী দিনে তোমার জন্য ক্ষতিকর। এজন্য আপাততর জন্য এটা এখন অনেক মাস যাবৎ তোমার এটা বন্ধ করতে হবে, বন্ধ রাখতে হবে আর কি। কিন্তু ব্যাপারটা কী বলো তো, আমি রীতিমতো অবশ্যই ওষুধ খেয়ে থাকতাম, সেটা অবশ্যই ওষুধ খাবো, কেন কি ওই যে কষ্টটা আমার, সেটা থেকে আমি রিলিফ, সবসময় আমি ওটা রিলিফ চাইতাম। কিন্তু ব্যাপারটা কী হতো বলো তো, ওষুধের মতো তো ওষুধ খাচ্ছি, কিন্তু ঠিক সেই টাইমটাতে আমার ওই একটাই জিনিস, যে ব্যথাটা মারাত্মকভাবেই হতো। শুধুমাত্র আমার মানে কি বলবো, ব্লিডিংটাই বন্ধ থাকতো, কিন্তু এত যন্ত্রণা পেটের মধ্যে হতো, আমি ছটফটই করতাম। তো তারপরে বাবার বাবা আমাকে সাজেস্ট করলেন যে শোনো, আমাদের এখানে ভালো একটা হোমিওপ্যাথি তো ডাক্তার আছে, তো তুমি চলো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে আলোচনা করো। এবার হোমিওপ্যাথি ডাক্তার আমি দেখালাম মিন্স হচ্ছে উনি মুখেই শুনলেন কথাটা। হ্যাঁ, তো ওনাকে বললাম সব কিছু, এবং বলার পরে এবং ম্যাডামের সব রিপোর্ট নিয়ে আমি গেলাম। তো উনিও তখন কী করলেন বলো তো, হোমিওপ্যাথি ওষুধও উনি দিলেন, বললেন যে এটাতে ব্যথাও চলে যাবে, এবং যে কারণের জন্য আমার এত কষ্ট, হ্যাঁ, সেটাও বন্ধ থাকবে, এবং তার সাথে সাথে উনি মানে প্রেশার যাতে আমার কন্ট্রোলে আসে সেই ওষুধটাও দিলেন। তো মোটামুটি একটু রিলিফ পেয়েছিলাম, এটা ঠিক কথা। তার মাঝখানে আমি তোমাদের বলেছি যে কালকের আগের দিনের ঘটনা একটা বলেছি আমি, যে মানে আমার ভিডিওতে আমি বলেছিলাম যে সেই সময় তো ডাক্তার আমাকে মারাত্মকভাবে রেস্ট করতে বলেছিল, কিন্তু আমার না সেভাবে কোনো, খুব স্বাভাবিক ব্যাপার, আমার রেস্ট হতো না, একদমই হতো না। যখন বাবার বাবা ধরো ট্যুরে যেত, বাইরে যেত, আমি আর আমার বাচ্চা, তখন তো অবশ্যই দুজনের জন্য আর এমন কী জিনিস আমি রেস্ট পেতাম। কিন্তু এই যখনই মানে আমার শ্বশুর শাশুড়ি আসতেন, মানে ওনাদের বলাও হয়েছিল, ওনারা থাকাকালীনও বলা হয়েছিল, বাবার বাবা বলেছিল যে ডাক্তারের কাছে চেক আপ করে আসা হয়েছে, ডাক্তার রীতিমতো বুলকে বেড রেস্ট করে দিয়েছে, কেননা ওর খুবই খারাপ অবস্থায় মানে এখন ব্যাপারটা যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। কিন্তু এটা শোনার পরেও মানে কোনো রকমের আমি না কাজ করা থেকে রিলিফ পাইনি, কেননা তাদের এইটাই চিন্তা ছিল যে, এবং তারা এটাই বলেছিল যে আমি কাজ না করার বাহানা খুঁজছি। তো তারপরে কী বলো তো, আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে রাতে রুটি সব কিছুই করতাম, কিন্তু সকালবেলা কী হতো বলো তো, এক এক সময় আমার শরীর দিচ্ছে না, তখন ওই বাবার বাবা বলেছিল এক এক সময় ওই মুড়ি দিয়ে দিতাম, ছাতু দিয়ে দিতাম, এই আর কি। তো সেই জন্য আমাকে শুনতে হচ্ছে, মানে হয়েছে যে আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে, মানে উনি ডাইরেক্ট কিছু বলেননি, আমার শাশুড়ি মাকে বলছেন যে মানে শাশুড়িমা প্রথমে বলছে নিশ্চয়ই ওই ঘরে দেখো, ভেতরের ঘরে অনেক ভালো ভালো খাবার চলে যাচ্ছে, মানে ভেতরের ঘরে আমার ছেলেকে আমি খেতে দিতাম, তো
আমাকে মুড়ি খেয়ে হয়ে থাকতে আমাকে মুড়ি খেয়ে থাকতে হচ্ছে। তখন আমার শ্বশুরমশাইও ওনাকে একটা কথা বলেছিলেন যে খাও খাও মুড়ি খেয়েই থাকো, আমিও নিঃশ্বাস বন্ধ করেই আছি এখানে, আমিও এইভাবেই মুড়িই খাচ্ছি। তা বাদ দাও, আমি এখন ওনাদের নিয়ে আজকে কোনো কথা বলতে চাইছি না। এই ব্যাপারে কথাটা চলে এলো বলে বললাম তোমাদেরকে। তো তার মধ্যে আবার কি হলো, প্রথম কথা তো মারাত্মকভাবে আরও বেশি বেড়ে গেল যে আমি কোনো রেস্ট পাইনি। সেই অবস্থাতেই তোমাদের অবশ্যই আমি ভিডিওর মধ্যে বলেছি যে আমার শাশুড়ি মা সারা করে মানে যা করে রেখেছিল, এবং সেটা আমার পেট নিচু করে চেপে 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 মুছতে হয়েছিল সব, এবং তারপরে আমার ব্লিডিং স্টার্ট হয়ে গিয়েছিল। তারপরে আবার ডাক্তারের কাছে গেছিলাম, মারাত্মকভাবে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো তারপর যেটা বলেছিলাম কাল তোমাদের, যে আমার মায়ের কিন্তু হারপিসও হয়ে গেল, এবং হারপিসে যা যন্ত্রণা তার যা কষ্ট, সেই সময়টা আমার পুরোটাই মাকে দিতে হতো। এই বিল্ডিং ওই বিল্ডিং, এতবার সিঁড়ি ওঠা নামা সব আমার বন্ধ ছিল, কিন্তু আমাকে বাধ্য হয়ে করতে হতো। কি বলবো, কেন কি মাকে তো ওইভাবে ফেলেও দেওয়া যায় না। তো মানে সব দিক দিয়ে আমার প্রেশার পড়েছিল, সব দিক দিয়ে, মানে ডাক্তার দেখিয়ে আসার পরেও মায়ের কাছে দৌড়তাম আমি। হ্যাঁ, সব দিক দিয়ে আমার মানে ভালো মতো প্রেশার পড়ে গিয়েছিল। তো এইভাবে দিন চলছে। তো বাবাই তখন ক্লাস 9-এ পড়ে। তো বাবার একটা ব্যাপার ছিল, মানে স্কুল থেকে ফেরার পরে ওই চৌকাঠের এই দিকে না, সেই ফার্স্ট ওদিক দিয়ে আমাকে জিজ্ঞেস করতো, মাম্মা আজকে মাছ আছে? ও মাছ একদম খেতে ভালোবাসে না, ভালোবাসতও না। তো এই জন্য তারপর কী হলো বলো তো, হতো ওর জন্য বাড়িতে মাছ আনাটা বন্ধ হয়ে গেল, একটাই মাছ আনা বন্ধ করে দিয়েছিলাম। কেন, ও ভালোবাসে না মাছ, তাও খেলে পরে একটু পম্পেট খায় আর কি। হ্যাঁ, আর রুই কাতলা এগুলো তো খাবেই না, তা ওই বেছে রাখতাম। সেদিনও মাছ ছিল, ওর একই কথা, মাম্মা বাড়িতে আজকে রান্না মাছ করেছো? হ্যাঁ, সেদিনে মাছ করেছিলাম, বেছেও দিয়েছিলাম, বেছে বাটির জন্য গুলতে 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 করে ছোটো 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 গরস হয় না, সেরকমভাবে আমি করে রাখতাম, ওকে খাওয়াতাম। তো তারপরে স্কুল থেকে ফিরে এসে, ক্লাস 9-এ পড়ে, স্কুল থেকে ফিরে এসে তারপরে ও খেতে বসেছে, মানে আমি ওকে খেতে দিয়েছি, খাবারটা দিচ্ছি। এবার খাওয়াতে খাওয়াতে তারপরে আমি দেখছি যে মানে শরীরটা ভীষণ খারাপ লাগছে সেই দিন। অদ্ভুতভাবে হঠাৎ করে খুব শরীরটা খারাপ লাগছে। তো কিছুক্ষণের জন্য আমি চেয়ারে বসে বললাম, আমি না বসে বসে খাওয়াতে পারি না, আমার একটা প্রবলেম আছে, কেন জানি না, আমি বসে বসে খাওয়াতে পারি না, আমি দাঁড়িয়ে সবসময় খাওয়াই। তো ওকে খাওয়াতে খাওয়াতে আমি চেয়ারে বসে বললাম। তারপর আমি মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে আমার শরীরের ভেতর। তো বাবাইকে শুধু তখন আমি বললাম যে দেখ বাবাই, তুই বাদ বাকি কয়েকটা মাত্র গরস আছে, নিচে খেয়ে নে না শোনা। তো বাবাইয়ের একটা ব্যাপার আছে, হাত দিয়ে এখনও খায় না, ওই মেখে দিয়ে চামচ দিয়ে খায়। হ্যাঁ, তো তারপর আমি কী করলাম বলতো, আমার একটা বুঝতে পারছিলাম ভেতরে কিছু একটা হচ্ছে। তো আমি বাইরে ঘরে খাওয়াচ্ছিলাম, বাইরে ঘরে তো বাথরুম আছে, ওয়াশরুম আছে, সেখানে আমি ঢুকে পড়লাম। ওকে বলেছে তুই খাবারটা খা। তো ওয়াশরুমে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে তারপর আমি যখন ওয়াশরুমে গেলাম, চেক করলাম, তখন আমি দেখছি কি বলো তো, আমার তো রীতিমতো ওষুধ দিয়ে ব্যাপারটা বন্ধ ছিল। আমি ওখান থেকে আর বেরোতে পারছি না, মানে কী বলতো, ওয়াশরুম থেকে আমি আর বেরোতে পারছি না, মানে পুরো কল খুললে যেভাবে জল পড়ে সেইভাবে একেবারে রক্তে ভেসে যাচ্ছে। আমি আর অসহ্য যন্ত্রণা হচ্ছে, কী করব আমি। এবার কথা হচ্ছে কী বলতো, আমার তো ভেতরেই হচ্ছে ঘর, বেডরুমে, মানে এই ঘরটায় থাকি, এটার সাথে লাগোয়া হচ্ছে ওয়াশরুম। তো বাবাইকে আমি তখন বললাম যে আমি ওইভাবে তো ঢুকে গেছি। বাবাইকে তখন আমি বললাম যে দেখ বাবাই, মানে আমি ওইভাবে তো এই ঘরেও আসতে পারছি না। এই ঘরেই আমার তো জিনিসপত্র কিছু সব কিছু রাখা। তখন বাবাইকে আমি দরজা একটুখানি ফাঁক করে বললাম যে দেখ বাবাই শোনা, আমায় গামছাটা একটু দিবি, কেন কি আমি একটু ওই ঘরে যাব। তো তারপরে বাবাই দিয়েছিল, আমি কোনোভাবে দৌড়ে এই ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর আবার যেটা হয় আর কি, পুরো ঠিক মতো সব কিছু টিয়ে করে আমি ঘরের মধ্যে এলাম। হ্যাঁ, এসে ততক্ষণে বাবার খাওয়া হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে বাবাই বলেছে মাম্মা, মানে বাসনটাও ধুতে দেয়নি, আমি তাও ধুলাম। হ্যাঁ, তো সচরাচর আমি বাচ্চাটাকে দিয়ে বাসন টাসন মাজাই না, যখন আমি পারি না তখনও করি ঠিকই। তো তারপরে কিন্তু দিব্যি, মানে কী বলো তো, হ্যাঁ শরীরটা আমার খারাপ হয়েছে অবশ্যই, কিন্তু ওই যে অসহ্য যন্ত্রণা ব্যাপারটা সেটা কিন্তু না। তো তারপরে মোটামুটি সারাটা দিন এভাবে চলে গেল। মানে বাবাই এসেই ছিল প্রায় বিকেল 4টে এরকম নাগাদ। ওর তো পুরো ফুল স্কুল হতো 4টে, 4:30। তারপর ভাত খাওয়ার ব্যাপার হতো ওর।
সন্ধ্যে 7টার সময় থেকে দেখছি নাকি আমার না প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে। তো বাবার বাবা তখনও বাড়ি ফেরেনি, মানে ফিরতে ফিরতে রাত 9টা হতো। আমার না ভীষণ যন্ত্রণা শুরু হয়েছে, মানে আমি পারছি না, এত যন্ত্রণা আমার পেটে। তো কী করব সেই সময়টা, ওই তার আগে চা খেয়েছিলাম, সেই সময়টা একটা নাইস খেয়ে নিলাম, মানে পেন কিলার আর কি, নাইস খেয়ে নিলাম। এই ঘটনাটা কিন্তু বাবাইয়ের ক্লাস 9, মানে সেই সময়ের ঘটনা। 2015-তে ও ক্লাস 9-এ পড়তো, 2015-র ঘটনা এটা। তো তারপরে রাত্রিবেলা রুটি তরকারি, তখন তো ওটসের ব্যাপার হতো না, তখন হচ্ছে রুটি তরকারি রাত্রিবেলা। হ্যাঁ, তো সেটাও খুব কষ্ট করে করে করেছি। ওর বাবা আসার পর ওর বাবাকে আমি বললাম সব কিছু। তখন ওর বাবা আমাকে বলেছে কদিন দেখো, অন্তত কালকের দিনটা দেখো, সেরকম হলে আমি মানে উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, সেরকম যদি মানে বেশি বাড়াবাড়ি মনে হয়। তো তারপর না পরের দিন কী হলো বলো তো, রাতটা গেল, মানে আমার ব্যথাটা একটু কমলো নাইসটা খেয়েছিলাম বলে। এবার পরের দিন সকালবেলা আমি না এখান থেকে এইটুকু, মানে মানে এইটুকু আমি সোজা হয়ে দাঁড়িয়ে হেঁটে সামনের দিকে এগোতে পারছি না, যেতে পারছি না। মানে এতটা শরীর খারাপ লাগছে, এতটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তারপরে আস্তে 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 করে গিয়ে ডাইনিং টেবিলে বসলাম। এবার একটা কথা, যে ম্যাডামকে আমি দেখাতাম, সেই ম্যাডাম ডাক্তার হিসেবে খুবই ভালো, কিন্তু আমি অবশ্যই তার নাম এখন আমি নিতে চাইছি না এই ভিডিওতে। তিনি ভীষণই ভালো ডাক্তার, এটাই আমি জানতাম। কেননা আমার কিন্তু কোনো দিনও সেভাবে কিছু খারাপ উনি ট্রিটমেন্ট করেননি, কখনোই ভুল ট্রিটমেন্ট করেননি। ওনার হাতে কিন্তু এন্ডোমেট্রিওসিস হয়েছে, সেটা ধরা পড়েছে। তো ওনাকে যখন উনি আমাকে একবার বলেছিলেন যে উনি এখানকার নার্সিংহোমে বসতেন। হ্যাঁ, তো আমাদের লোকাল একদম নার্সিংহোমে বসতেন ওখানে। তো ওখানে উনি আমাকে একবার দেখাতে বলেছিলেন। তো যখন আমি ওখানে গেছিলাম তখন মানে ওনাকে দিয়ে আমি চেক আপ করিয়েছিলাম, দেখিয়েছিলাম, এবং উনি মানে প্রেশারটা যখন মেপেছিলেন, তো তখন উনি একটা কথাই বলেছেন, তো প্রেশার মারাত্মক হাই, তোমার যে অবস্থা। আর একটা কথা হচ্ছে যে তুমি এটাই বলেছিলেন যে এত প্রেশার, তো এত প্রেশারের মধ্যে তোমার যদি উটি করা হয় তাহলে কিন্তু তুমি বাঁচবে না, এটা একটা বলেছিলেন, তাও বাদ দাও। কিন্তু প্রথম যখন আমার প্রবলেমটা শুরু হলো তখন আমি ওনাকেই ফোন করলাম। তো ওনাকে ফোন করার পর আমি ম্যাডামকে পরের দিন সকালবেলা সব কিছু বললাম, আমার ডিটেলসটা, আমার নাম, আমার ডিটেলস সবই। হ্যাঁ, কেন ওনাকে যত পেশেন্ট দেখাতো তার মধ্যে আমি একটা এরকম রেয়ার কেস ছিলাম সেই সময়টা। তো ওনাকে ফোন করা মাত্রই উনি বুঝে গেছিলেন আমি। তো তখন আমি বললাম ওনাকে যে আমার এইরকম অবস্থা, ওষুধ খাওয়ার পরেও আমি আর পারছি না, কালকে থেকে কী করব। তা আমি বললাম যে দেখুন, আমি আপনাকে দেখাতে চাই ম্যাডাম, এবং আমাকে যদি সম্ভব হয় অপারেশন করুন, কিছু একটা করুন, আমার ভীষণই কষ্ট পাচ্ছি, আমি পারছি না আমি। তো তখন আমার অবাক লেগেছিল ওনার কাছ থেকে এই কথাটা শুনে, যে তোমার কি হয়েছে আমার জানার দরকার নেই, কেন কি তোমার জিনিসটা অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। তুমি যে কোনো একটা প্রাইভেট হসপিটালে তুমি চলে যাও, নইলে কোনো সরকারি হসপিটালে তুমি চলে যাও, কেন তোমার এখন যা হয়েছে আমার মনে হয় তুমি আর বাঁচবে না। এই যে জিনিসটা উনি তখন বলেছিলেন না, প্রথম কথা তো একে কষ্ট পাচ্ছি ওরকম অবস্থায়। তারপর উনি যখন এই কথাটা থ্রো করলেন, কেন কি এইটুকু জানি ডাক্তাররা এমন হয়, ডাক্তাররা কিন্তু যে পেশেন্ট মরতে চলেছে তাকেও কিন্তু বাঁচার আশা দেয়, এবং মুখের ওপর বলে না যে তুমি মরতে চলেছ। কেন জানি না উনি আমাকে এই কথাটা বলেছিলেন। উনি বলেছেন আমি কিছু করতে পারবো না বলে ফোন রেখে দিয়েছিলেন। তো উনি যখন হাত তুলেই নিলেন, আমার এরকম অবস্থায় উনি হাতটা আমার ছেড়ে দিলেন, আমি ভাবতে পারিনি। তো তখন আমার আর কোনো গায়ে নেই। আমার মানে লোকালে থাকলেও আমি তাদেরকে কোনোদিনও দেখাইনি আর কি। এক হচ্ছে আমার যে ডাক্তার ছিলেন তিনি হচ্ছে সে বড়নগরে বসেন, যার হাতে বাবাই হয়েছে। তো অত দূরে, তারপরেও বাবা গিয়ে খোঁজ নিয়েছিল, কিন্তু উনি তখন ওই নার্সিংহোমে আর বসেন না। তো এবার কি করব। হ্যাঁ, বাবাকে আমি বললাম যে তুমি এক কাজ করো, আমি আর কদিন দেখি। সেই সময়টা না সরস্বতী পুজো ছিল, 2015 সরস্বতী পুজো, 25শে জানুয়ারি সরস্বতী পুজো ছিল। দেখে নিও তোমরা, আমার এখনও মনে আছে। সেদিন আমার অবস্থা আরও খারাপ ভীষণ, মানে কী বলো তো, রাত্রিবেলা তারপর কি উপসর্গটা শুরু হলো বলতো, এমনিতে সন্ধ্যে 7টা হলেই ব্যথাটা স্টার্ট হতো, আর তারপর না থেকে থেকে মানে পুরো রাত
প্রায় মানে রাত 2টো 3টে এরকম অবধি মানে আমি হেঁটে আসতে পারতাম না, এত অসহ্য যন্ত্রণা, নিচু হয়ে গিয়েছিলাম। আমি ওই বাথরুমে যেতাম আর ধরে ধরে আমার বর বা আমার ছেলে আমাকে নিয়ে যেত, যা হোক করে আমি বসতাম ওখানে, আমি চিৎকার করতাম। রাত 3টে বলো 3:30, মানে মানে টানা চলছে, মানে কিছু সেকেন্ডের জন্য আমার ব্যথাটা বন্ধ হচ্ছে, আবার পাটা কাটার মতো যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা। শুধু তাই না, আমি মানে তখন এরকম অবস্থা আমার, আমার নাড়ি বুড়ি এবং এরকম বড় বড় মাছ সব তখন বেরোতে শুরু করছে। মানে ওই সেকেন্ডে সেকেন্ডে এই ব্যাপারটা হতো, মানে ওই করে আবার আমি বাইরে এলাম, আমাকে ধরে ধরে বাইরে নিয়ে এলো, আমি যে শুতে যাব, তারপর আবার চিৎকার করছে, চিৎকার, আবার আমাকে নিয়ে যাচ্ছে বাথরুমে, আর এই রকম অবস্থা। তো বাবাই সেই সময়টা আমার খুব জোরে হাত চেপে ধরেছিল, বাবাইটা তো খুব চাপা, মানে আমার এমনই অবস্থা হয়ে গিয়েছিল, বাবাইয়ের মনেও কোথায় হয়েছিল মাকে হারাতে বসেছে। এই রকম যখন হতে থাকলো 2 দিন, আমার কোনো ডাক্তার, আমার ওই ডাক্তার হাত তুলে দিয়েছে এরকম অবস্থা। সরস্বতী পুজোর দিনে খুব খারাপ অবস্থা আমার। হ্যাঁ, আমি ওই হেঁটে যাচ্ছি, আর আমার না মানে কী বলতো, আমার রঙটা তো চাপা, কিন্তু আমি পুরো সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছিলাম, মানে বোধহয় হিমোগ্লোবিন পুরো কমে গেছিলো আমার। তো আমার পাশের ফ্ল্যাটে, আমি ওকে ভাই বলি, আর ওর বউটাও খুব ভালো, ও আমাকে দিদি বলে। তো ওই ভাইটা যখন আমাদেরও দরজা খুলেছিল, ওদেরও দরজা খুলে আমাকে আস্তে আস্তে কুণাল চেয়ারের মধ্যে বসাচ্ছে আর কি। তো ভাই তখন দেখেই বলে যে দিদির কি প্রচণ্ড শরীর খারাপ। তখন কুণাল ওকে বলেছিল যে এইরকম ব্যাপার, ভীষণই কষ্ট পাচ্ছে। তো তখন উনি বলেছিলেন যে তখন উনি একটি ডাক্তারের মানে খোঁজ দিয়েছিলেন। হ্যাঁ, তখন ওই ভাইটা দিল যে ইমিডিয়েটলি তাহলে দিদিকে নিয়ে চলে যাও কুণালদা, তাহলে দিদি মনে হয় রিলিফ পাবে। এবার হ্যাঁ, তার আগে কি বলো তো, তার আগে আর এক গাইনিকের সাথে কুণাল যোগাযোগ করেছিল, মানে বাবার বাবা, এখানে বেলুড়ে খুব সম্ভবত বসেন, শিউলি মুখার্জি, নাম নিশ্চয়ই তোমরা শুনে থাকবে, খুবই ভালো ডাক্তার, খুব ভালো গাইনি। কিন্তু আমার তখন যা অবস্থা না শরীরে, আমি বেলুড় অব্দি যাওয়ার মতো অবস্থাই নেই, মানে ঘরের মধ্যে আমি 2 পা হাঁটতে পারছি না, এরকম অবস্থা, চিৎকার করছি কোনো দিকে না তাকিয়ে। তখন যখন আমার ওই ভাই ওই ডাক্তারের কথা বললো, গাইনির কথা, তো তখন কোনো দিকে না ইয়ে করে ও তখন ওনার খোঁজে চলে গেল, মানে আমার হাজব্যান্ড। তো আর আমি তো বাড়িতে ছটফট করছি, এরকম অবস্থা আমার তখন, সেরকমভাবে কোনো সারও নেই, এমন খুব খারাপ অবস্থা তখন আমার, সারও নেই, এত যন্ত্রণা, এত কষ্ট। আর এই যে ব্যাপারটা পর কিন্তু 3 দিন হয়ে গেল আমার এই জিনিসটা, যে প্রত্যেক দিন সন্ধ্যে 7টা থেকে পুরো রাত অবধি ওইভাবে বড় বড় মাছ, তারপরে নাড়ি ভুড়ি ব্লাড সব বেরোনো, আমি উঠছি, আবার সেকেন্ডের মধ্যে অদ্ভুত একটা যন্ত্রণা, ভীষণ চিৎকার করছি বাথরুমে বসে। এইভাবে 3 দিন কাটলো, পুরো শরীর আমার সাদা ধাপধাপে কেমন একটা হয়ে গিয়েছিলো, হাঁটা চলারও কোনো ক্ষমতা নেই। তো তারপরে বাবার বাবা খোঁজ নিয়ে এলো, হ্যাঁ, সেই গাইনির। তো তখন খোঁজ নিয়ে দেখলো যে ওই গাইনি ওইখানে সেই সময়টা তখন বসেননি, কিন্তু ওর মা, যার হাতে আমার অ্যাকচুয়ালি অপারেশনটা হয়েছে, তো ওর মাও গাইনি, ভালো নাম আছে। তো ওইখানে তখন আমাকে নিয়ে গেল, কোনো দিক কিছু চিন্তা না করে, দা কেয়ার হসপিটাল, দা কেয়ার নার্সিংহোমও বলতে পারো, হ্যাঁ, সেখানে নিয়ে গেল, লোকালেই আমার। তো ওখানে যখন আমায় নিয়ে যাচ্ছে, প্রথমে তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল, কারণ আমার সিঁড়ি দিয়ে নামার অবস্থা ছিল না, ট্রেচারে করে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। মানে এত চিৎকার করছিলাম, এত কষ্ট, বাইরে সব আমার প্রতিবেশী থেকে আরম্ভ করে সবাই জড়ো হয়ে গিয়েছিল যে কী হলো এরকমভাবে সুস্থ একটা মানুষ এরকম কী হয়ে গেল। মাকে আমি সত্যি কথা বলতে কি, মাকে আমি যেই মুহূর্তে আমার ওই রকম অবস্থা হয়েছিল, সেই দিনই আমি মাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলেছিলাম, মা আমার শরীর খুব খারাপ, আমি পারছি না, কলের জলের মতো সব রক্ত আমার বেরিয়ে যাচ্ছে। কিন্তু যে কোনো কারণেই হোক, কী বলো তো, আমি কোনো সমালোচনার মধ্যে যাচ্ছি না, আমার মা তারপর না, আমি হসপিটালে ভর্তি হলাম, আর আমার মা একটা খোঁজ নেয়নি, একটা ফোন করেনি আমাকে যে বল তুই কেমন আছিস।
আমি জানি না কেন ওই সময় আমি চিন্তাও তখন আর করিনি, আমার চিন্তা কিছু মাথাতেও নেই তখন। তখন বাবাইটা স্কুলে আমায় যখন আমার মানে বাবাইয়ের বাবা আমাকে নিয়ে গেল। হ্যাঁ, তো তারপরে তো ওখানে বসে থাকতে পারছি না, এই জন্য আমাকেই প্রথম ওই ম্যাডাম চেক আপ করলো। এবার চেক আপ করার পরে উনি বলে ইমিডিয়েটলি একে অ্যাডমিট করতে হবে আর অপারেট করতে হবে। তো আমি শুধু ওনাকে একটা কথা বলেছিলাম যে অপারেট মানে পুরোপুরি যদি অপারেট না হয় কোনো রকমের ওষুধ দিয়ে আমাকে ভালো করতে পারবেন না? তখন ম্যাডাম বলেছিলেন আমাকে যে এত সুন্দর ব্যবহার ওনার। হুম, তখন ম্যাডাম বলেছিলেন যে না মা, তুমি এত কষ্ট পাচ্ছ, হ্যাঁ, কী দরকার কি এই জিনিসটা, ধরো আমি তোমায় ওষুধ দিয়ে কমালাম, আবার যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় এটা তো খুব খারাপ দিকে চলে গেছে, মা তোমার কোনো কষ্ট নেই। আর আমার একটা কি ভয় ছিল বলো তো, খুব যে আমার না খুব মরার ভয় ছিল সেই সময়টা। আমার ছেলেটা তো খুব একটা বড় না, আমি খালি ভাবছিলাম যে আমার ওই ডাইনির কথা, যাকে যে ম্যাডামকে আমি দেখাতাম যে ওর বাবা তোমার চা হয়েছে তুমি আর বাঁচবে না, আমার এই একটা ব্যাপার ছিল, আমি মনে হয় আর বাঁচবো না। তো তখন উনি আমাকে অ্যাডমিট করে নিলেন, উনি চেক আপ করলেন, আমি তো বিশাল চিৎকার করে যাচ্ছি। হ্যাঁ, তারপর উনি আমাকে ওখানে অ্যাডমিট করার জন্য বললেন। আমার হাজব্যান্ড বন্ডে সই করে আমাকে ওখানে ছেড়ে দিয়ে আমাকে বুঝিয়ে টুছিয়ে মাথাটাতে হাত বুলিয়ে, আমি তো আবার করে কাঁদছি, আমার বাচ্চাটাকে আমি দেখলাম না, আমাকে এখন চেক আপ করাতে এসে আমাকে অ্যাডমিট করতে হলো, খুব কাঁদছি আমি। তো উনি বাড়িতে চলে এলেন। তো তারপরে অবশেষে ওখানে আমাকে চেক আপ করা হলো, আমাকে অ্যাডমিট করা হলো। অ্যাডমিট করা মানে হচ্ছে এক কথায় মানে ইঞ্জেকশান পড়তেই থাকছে। যাই হোক, তো তারপরে সেদিন ওষুধের ওপর দিয়েছিলাম, ব্যথা উঠছে প্রচণ্ড, চিৎকার করছি আবার। হ্যাঁ, বিকেলবেলা নাগাদ আমার মা আমার বাবা ওখানে, অবশ্যই আমার ছেলে আর কুণাল মানে ছেলের বাবা গেছিলো, আর ওদের সাথে আমার মা আমার বাবা ওখানে ভিজিটিং আওয়ারে আমাকে দেখতে গেছিলো। ভালো লাগলো ওদেরকে দেখে। হ্যাঁ, তো তখন আমি এমনি কিছু বলতে চাই না, এই কথায় একটা কথা বলতে চাই যে আমার মা দেখে আমাকে একটা কথা বলেছিল যে মা, যে আচ্ছা শোন, কালকে থেকে মানে আমার ছেলেকে কে উদ্দেশ্য করে উনি বললেন মানে আমার বাড়িতেই ও খাওয়া দাওয়া করবে বলে রাখিস। হ্যাঁ, আর কুণালকে বাইরে খেয়ে নিতে বলিস। তো তখন না শুনে আমার একটু কেমন লেগেছিল যে আমার ছেলে খাবার দেবে, আমার ছেলেকে খাওয়াবেন ওনারা, কিন্তু সেখানে ছেলের বাবাকে বাইরে যোগাড়যন্ত্র করে নিতে বলছে খাবারের। তো কী জানি, এটা তো হয় না। কেননা আমার মায়ের যখন হার্পিস হয়েছিল তখন আমি কিন্তু আমার মা অসুস্থ বলে শুধু মাকে না, মা বাবা দুজনকেই কিন্তু আমি খাবার দিয়েছিলাম, মানে খাবার ব্যবস্থা করেছিলাম ওনাদের দুজনেরই। তো যাই হোক, আমি তো এই জিনিসটা কখনোই বলতে পারবো না কাউকে যে ওকে খাওয়াচ্ছি কিন্তু তুমি বাইরে থেকে একটু ব্যবস্থা করে নিও। তো তখন আমি শুনে মাকে একটা কথা বলেছিলাম যে মা, থাক না, ও যখন বাইরে থেকে খাবে তখন ও ছেলের ব্যাপারটাও করে নেবে, ব্যবস্থাটা ও ছেলেরও করে নেবে, আর তোমার এরকম হাঁটু ব্যথা এইভাবে রোজ এসো না, এই কথাটি শুধু বলেছিলাম। তো তারপরের দিন আমার মানে আমার তো সঙ্গে সঙ্গে ওটি হয়নি, কেননা আমার নানা রকম টেস্ট হয়েছিল, এক্সরে থেকে ইসিজি থেকে, ওদের নার্সিংহোমেই সব ব্যবস্থা আছে আর কি। হ্যাঁ, কার্ডিওলজিস্ট ওনারই জামাই যিনি আমায় দেখছিলেন। তারপর তো আমি ওনার মেয়ে মানে ওনার মেয়ের আন্ডারে আমি চলে গেলাম, মেয়ে মা দুজনেই ভীষণ ভালো। হ্যাঁ, তো তারপর রাত্রিবেলা মানে তার আগের দিন সন্ধেবেলা আমাকে আলাদা একটা ঘরে, যেখানে অনেক মেশিন আছে, সেই মেশিনে শুয়ে দিয়ে, মেশিনে মানে চারদিকে আমার মেশিন টেশিন লাগানো, সেখানে ইয়ে করে আমাকে একটা আলাদা ঘরে রাখলো পরের দিন আমার ওটি হবে বলে। তো তারপরে বাড়িতে খবর দেওয়া হলো, পরের দিন সকাল 7টার সময় উঠি। হ্যাঁ, আমাকে যথারীতি অপারেশন রুমে ঢোকানো হলো। তো অপারেশন রুমে সকাল 7টায় আমার বর আমার বাবা সব চলে এসেছিলো। হ্যাঁ, আমার অপারেশন হয়েছে কি বলো তো, আমার অপারেশনও হয়েছে 29শে জানুয়ারি, এবং সেদিন হচ্ছে আমার দিদির বিবাহবার্ষিকী। এই জন্য বিয়ের আগের দিন দিদি সন্ধেবেলায় চলে এসেছিলো, মানে বিবাহবার্ষিকীর আগের দিনই। তো আমার সাথে মানে ওই হসপিটাল বলো নার্সিংহোম বলো, দা কেয়ার নার্সিংহোমে
যাই হোক, সেখানে আমার সাথে দেখা করেছিল। তারপরে আমার পিসশাশুড়ির ছেলে, উনি এসেছিলেন। তারপরে সকাল 7টার সময় আমার ওখানে ঢোকানো হলো। ঢোকানোর পরে তো অবশ্যই আমার তো তখন তো ওইসব দেখে টেকে প্রচণ্ড ভয় লেগে গেছে, কেন কি নানা রকমের যন্ত্রপাতি ছুঁচ টুচ সব কিছু। তারপর সেই এক সেম জিনিস, মানে যেখানে আমার ওই বাবাই হওয়ার সময় সেই এত বড় ইঞ্জেকশন ফুটিয়েছিল, আমাকে শুধু ওখানে ম্যাডাম বললেন যে তুমি এমনভাবে কুঁচকে শো, পেছন থেকে পিঠটা যাতে এরমভাবে বেরিয়ে যায়, এরমভাবে কুঁচকে শো। তো তাই এভাবেই শুলাম। তারপরে একটা দেখলাম কী একটা ফুটলো, কটকট করতে আওয়াজ, কী বলবো, ভীষণ কষ্ট হচ্ছে। উনি আবার একবারে পারেননি, উনি আবার 9-10 বার ফুটিয়েছিলেন। মানে যার হাতে আর কি অ্যানেস্থেশিয়ার ব্যাপারটা ছিল আর কি, বাবা 9-10 বার ফোটানো, ওই ঘাড়ের মধ্যে কড়কড় করছে, কিন্তু ঠিক মতো নিডলটা করতে পারছে না। হ্যাঁ, আর কী করবো, আমার একটা ব্যাপার আছে, আমি তো রামকে খুব মানি, আমি সেই সময়টুকু রামকে মানে রাখছিলাম। হ্যাঁ, তো আমার একটা সাইকোলজি আছে, আমি কোনো বিপদে পড়লে আমি সবসময় রামকে স্মরণ করি, আমি ভালো অবস্থাতেও রামকে স্মরণ করি সব সময় আর কি। তো তারপরে অবশেষে আমার অপারেশনটা হলো, এইটুকু বুঝতে পারলাম। তারপরে আমার না নিচের পোর্শনটা কেমন ঝিঝি ধরতে আরম্ভ করলো, পুরো অবশ। তা আমি জোর করে নিচের পোর্শনটা সরাতে গেছিলাম, মানে পাটা নাড়াতে গেছিলাম, আমার ওই শ্বাস উঠে গেছিলো। হ্যাঁ, তো তখন তো রীতিমতো ওটা ঝিঝি ধরছে, অবশ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হয়ে গেল। এইটুকু বুঝতে পারছিলাম যে আমার চোখ বন্ধ ছিল, ওনার যে কথাবার্তা বলছেন, কিছু করছেন, সেটা আমি কিন্তু বুঝতে পেরেছিলাম, মানে কানে আমার আসছিল। ওনারা তো পুরো অজ্ঞান করে না, নিচের পোর্শন অবশ করে অপারেশনটা করে। তারপর কোনো একটা সময় আমার মানে পুরোপুরি আমি আচ্ছন্ন অবস্থায় চলে গেছিলাম। তো তখন পরে আমি শুনেছিলাম যে আমাকে 7টার সময় ঢুকিয়ে আমাকে 9টার পরে আমাকে বেডে শিফট করা হয়েছিল। তখন প্রথমেই এমনি জেনারেল পেটে, মানে এমনি পেটে দেয়নি, আমাকে একটা ইমার্জেন্সি ঢুকানো হয়েছিল, কেন কি আমার নাকি অক্সিজেন লেভেল খুব পড়ে গেছিলো, অক্সিজেনও দেওয়া হয়েছিল আমাকে। তারপরে অপারেশান তো হলো। এবার অপারেশনের পরে যে জিনিসটা হয়, আস্তে আস্তে জ্ঞান ফেরা, অনেকক্ষণ পরে জ্ঞান ফিরেছিল, জিপ টিপ জড়ানো ছিল, চোখে ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, পুরো ধুনলা সব দেখাচ্ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর তো জ্ঞান ফেরার পরে যেটা হয় আর কি, অপারেশনের ব্যথা, মানে যেই জায়গাটায় ব্যাপারটা কী হয়েছে, যে জায়গাটায় কেটে বাবাই হয়েছে, সেই একই জায়গায় কেটেছে। হ্যাঁ, আবার যেখানে মানে ইঞ্জেকশান দিয়ে অজ্ঞান করা হয়েছিল, একই জায়গাতে সেই স্পাইনের ওখানে ছুঁচো ফুটিয়েছে। তারপর তো যেটা হয়, জ্ঞান ফেরার পরে মারাত্মকভাবে যন্ত্রণা শুরু হয়েছে, সেটা তখন সেলাইয়ের যন্ত্রণা, কেটে যাচ্ছে সেলাইয়ের যন্ত্রণা, একটা কাঁচা জায়গা, তখন কাশি আসে, কাশতেও পারছি না। তো পেন কিলার টেলার কিন্তু কিচ্ছু আমাকে দেয়নি, ওই আমাকে ওইভাবে সহ্য করতে হয়েছিল। তারপর একটা জিনিস কী হলো বলো তো, আমাকে মানে ন্যাচারালি যাদের অপারেশন হয়, মানে তখন তো তাদের ক্যাথিটার দেওয়া হয়, আমাকে ওই ক্যাথিটার দেওয়া হয়েছিল। এবং পরে দেখা গেল যে ক্যাথিটার থেকে ব্লাড বেরিয়ে এসেছে, ইউরিনে ইনফেকশান পর্যন্ত আমার হয়ে গিয়েছিলো। আর কী করতে বলো তো, আমাকে ম্যাডাম ওই ক্যাথিটারটা না ওইভাবে রবার জড়িয়ে রাখতে চাই, আমি কতক্ষণ আমি আমার মানে ইউরিন ধরে রাখতে পারি। তো এই করে করে উনি সময় বাড়িয়েছিলেন। হ্যাঁ, তো তারপরে উনি গার্ডার খুলে দিতেন। সে সময়টা খুব কষ্ট পেয়েছি, কারণ ইউরিনটা ধরে রাখতে হতো। কেননা উনি একটা কথা বলেছিলেন, খুব সাবধান, তোমার কিন্তু এন্ডোমেট্রিওসিসটা, হ্যাঁ, তোমার যে ব্লাডারটা আর কি, ঠিক আছে, তার মধ্যে পুরো পেঁচিয়ে আটকে বসেছিল। এই জন্য তোমার কিন্তু ব্লাডারে কিন্তু কিছুটা অংশ তোমার কাটা পড়েছে, সেখানেও তোমার স্টিচ করেছে। এই জন্য খুব সাবধান এবং খুব সাবধানে কিন্তু চলাফেরা করবে। আর এখন তো একদমই রেস্টে থাকবে, মানে রিলিজ হওয়ার পরেও আর কি। এইভাবে মানে একটা করে দিন যেতে লাগলো। আমার বাচ্চা আমাকে দেখতে আসতো, আমার বাবা দেখতে আসতো, আমার মানে বাচ্চার বাবা তো অবশ্যই দেখতে আসতো, আমার মা মাঝে মধ্যে এসেছিলেন, বারণ করেছিলাম, মায়ের হাঁটুতে খুব যন্ত্রণা ছিল, তো বাবারও হাঁটুতে খুব যন্ত্রণা, বাবা নিক্যাপ পরে যাতায়াত করতো। এখন তো লিফট করে দিয়েছে, আর তখন তো সিঁড়ি ছিল, 3তলা অবধি ওঠা, নিচে রিসেপশন, তারপরে হচ্ছে উঠে সব পেশেন্টরা থাকে আর কি। এরকম করে করে মোটামুটি 15 থেকে 16 দিন আমি ওখানে থাকলাম।
তারপর আমাকে রিলিজ করার পালা, আমি খুব খুশি। তো ওনারা আমাকে রিলিজ করলো। তো বাড়িতে ফিরেছি, বাড়িতে ফিরে অ্যাম্বুলেন্স করে নিয়ে এলো, ট্রেচারে করে ওঠালো। তো যেদিন আমাকে নিয়ে আসা হলো সেই দিন মোটামুটি বিকেলবেলাটা নাগাদ এলো আমাকে নিয়ে। মোটামুটি ঠিক ছিলাম। সন্ধ্যের পর থেকে আমি যখন বাথরুমে গেছি আর কি, সেই সময় ধরে ধরে নিয়ে গেছে বাবার বাবা, তখন ক্যাথেটারটা দিয়েই আমাকে বাড়িতে পাঠিয়েছিল। কেন বলেছিল এটা রাখতে হবে, কারণ না ওই এমনিতে আর কি প্রবলেম আমার, একেই তো ওখানে সেলাই হয়েছে, স্টিচ পড়েছে, তারপরে একটা ইনফেকশনের ব্যাপার চলে এসেছে। হ্যাঁ, কিন্তু তাও আবার ক্যাথেটার রাখলেও কিন্তু ইনফেকশান প্রচণ্ডভাবে হয়। অনেক দিন যাবত যদি ক্যাথেটার থাকে ইনফেকশান হয়। তো আমার আবার 3 ওয়ে ক্যাথেটার, 3টে মুখওয়ালা ক্যাথেটার আমার ওখানে দেওয়া হলো। হ্যাঁ, এবার সন্ধ্যের পরে কী হলো, ওটা ক্যাথেটারটা আপনা হতে খুলে গেল। এবার ক্যাথেটার তো কেউ লাগাতে পারবে না। আবার নার্সিংহোমে ফোন করে ওখানকার নার্সকে ডাকা হলো, ও ক্যাথেটার সেট করে দিয়ে গেল। বাইরের ঘরে একাই শুতাম আর কি। হ্যাঁ, কেন পেটে সেলাই তো, তখন আর বাবার সাথে শুতাম না। আর তারপরে কী হলো বলো তো, যেই দিন আমার মানে আমি ফিরলাম, তারপরের দিন বাবাই তো স্কুল থেকে ফিরে খুব খুশি, মাম্মা এসেছে, খুব খুশি। আমার অপারেশনের দিন বাবাইয়ের না স্কুলে যাওয়া হয়নি, সেদিনও বায়োলজি পরীক্ষা ছিল। আর যেহেতু আমার ছেলে ভীষণই ভালো, মিষ্টি হাসিখুশি বাচ্চা, ওকে সবাই ভালোবাসছে স্কুলে। আর সেই সময় না সবাই জেনে গেছিলো ওখানে, কারণ বাবাইয়ের বন্ধুর মাও আমাকে দেখতে এসেছিলো হসপিটালে। তো বাবাইয়ের সেদিন না আর ইংলিশ পরীক্ষাটা, বায়োলজি পরীক্ষাটা দেওয়া হয়নি। আর একটা অলিম্পিয়ার বলে একটা বোধহয় পরীক্ষা আছে, হ্যাঁ, তো ওখানে ইংলিশটা ছিল, ও সেটা দিতে পারেনি। তো পরে অলিম্পিয়ার্সের রেজাল্ট বেরিয়েছিল, ও হচ্ছে মানে রুপোর সিলভার মেডেল পেয়েছিল। কেননা ও সায়েন্সে খুব ভালো করেছিল। একটুর জন্য মানে কি, ও ওই যেহেতু ইংলিশটা দিতে পারেনি সেদিন, বলেছে মাম্মা এই জন্য আমার গোল্ডটা এলো না, গোল্ড মেডেলটা। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, ওই অবস্থাতে ওর মন এত খারাপ ছিল, ওকে তখন পড়া দেখাতে পারতাম না। হ্যাঁ, বায়োলজি পরীক্ষাটা কিন্তু টিচাররা এই জন্য ওকে আবার পড়ে নিয়েছিল, মানে বায়োলজি ম্যাম। যেহেতু উনিও শুনেছিলেন যে আমার এরকম খারাপ খুব অবস্থা। হ্যাঁ, আরও স্কুলেও সেদিন আসতে পারিনি আমার অপারেশনের দিন, ওকে তৈরি করে পাঠাবে কে। হ্যাঁ, আসতে পারিনি। ও তো নিজেই তৈরি হতো এটা না, কিন্তু ওর যে খাওয়াটা, তো এই জন্য আসতে পারিনি আর কি। আমার মা তো তাড়াতাড়ি সকালবেলা কিছু করতে পারেননি। হ্যাঁ, যাই হোক, তো আমাদের পাশে কিন্তু যে আছে, মানে ছিল, এখন চলে গেছে দিল্লিতে, সে বলেছিল কিন্তু, বলদি বাবাই তো এখানে আমার কাছে খেয়ে নিতে পারতাম, একটু তৈরি করে স্কুলে পাঠিয়ে দিতাম। ভীষণ ভালো ফ্যামিলিটা। আর বাবার একটা ব্যাপার আছে, ওকে সবসময় বলেছিল, দাদা কিছু দরকার হলে বলবেন, বাবার কিছু দরকার হলে বলবে। কেন কি বলদি তো অপারেশন হয়েছে বলদির। কিন্তু বাবার একটা ব্যাপার আছে, কখনো কারো থেকে ফেভার নেয় না, কখনো না, কেন জানি না, উনি নেন না, এটা ওনার নেচারে নেই আর কি। উনি বলে যতটা পারবো করবো, নইলে হবে না। তারপর আমি যেটা বলছি, পরের দিন তো আমি বিকেলবেলায় এলাম, বাবাই খুব খুশি। তারপর তো ওই ক্যাথেটার খুলে যাওয়া, নার্স এসে আমাকে করা, আবার ক্যাথেটার লাগিয়ে দিয়ে যাওয়া, সেদিন তো রাতটা গেল। সকালবেলা সেই দিন, পরের দিন হচ্ছে বাবাই তৈরি হয়ে, ওর বাবাকে বললাম একটু তুমি ভাতটা বসাও, দুধ আছে, দুধ দিয়ে, ও দুধ ভাতই কিন্তু খেয়ে যেত আমার ছেলে তখন, দুধ ভাত নইলে দই ভাত। তো বাবাই যথারীতি স্কুলে চলে গেল, খুব খুশি হয়েছে মাম্মা, আর কি মাম্মা ফিরে এসেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলো তো, হসপিটাল থেকে যখন আমি ফিরি, তখন না আমাকে যে মাসিটা ওখানে দেখতো, মানে আয়া মাসি, তাকে আমি পুরোপুরি আমার কাছে রাখলাম। ওখানে আসে ওরা চলে আসে। হ্যাঁ, তো পরের দিন কি হলো, তো মাসি খাওয়ার ব্যবস্থা করেছিল। পরের দিন কি হলো, আমার খাওয়া দাওয়া তো মাথায় উঠুক। হ্যাঁ, একটু বেলা বাড়ার সাথে সাথে, এই 11টা এরকম নাগাদ হবে,
প্রচণ্ড পেটে আমার যন্ত্রণা, পারছি না। সেই বাথরুমে গেছি, পুরো মানে আমি না এসব ব্লাড ফ্যাট দেখলে প্রচণ্ডভাবে ভয় পেয়েছি, নার্ভাস হয়ে যাই, হাত পা আমার কাঁপে। পুরো ক্যাথিটার দিয়ে পুরো একেবারে ব্লাড, আর পুরো আমি একেবারে নার্ভাস ব্রেকডাউনের মতো হয়ে গেছি, হাত পা ঠান্ডা হয়ে গেছে, বাথরুমের মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, তো যা করে এবার বাবা কোনো রকমে, আর ওই মাসি কোনো রকমে নিয়ে এসে আমাকে খাটে শোয়ালো, আর আমি খুব কান্না করছি। হ্যাঁ, তো আর পিঠে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আর ব্লাড কিছুতেই বন্ধ হচ্ছে না, ব্লাড বেরিয়ে যাচ্ছে। এটা তো ইউরিন পাস করার ক্যাথিটারটা, তো ওখান থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে খালি। হ্যাঁ, তো কাঁচা পুরো রক্ত বেরিয়ে যাচ্ছে ওখান থেকে। তো বাবা কোনো দিক চিন্তা না করে এতে হসপিটালে ফোন করলো অ্যাম্বুলেন্সের জন্য। তো এবার অ্যাম্বুলেন্স চলে এলো। আমাকে নিয়ে গেল মাসি, তারপর বাবা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে সঙ্গে সঙ্গে ভর্তি করে দিল, অ্যাডমিট করে দিল। তো ভীষণ কাঁদছি, বাচ্চাটা এসে আমাকে দেখতে পাবে না, আবার করে কাঁদছি। তারপর আবার হসপিটাল মানে ওখানে আমাকে অ্যাডমিট করা হলো, ওখানে আমার চিকিৎসা সেবা শুরু হলো আর কি। তো আমি তারপর 15 দিনের মাথায় আমি রিলিজ হয়েছিলাম। তারপর টানা 22 দিন আমার চিকিৎসা হয়েছে। 15 দিন মাথায় আমি রিলিজ হওয়ার পর আবার 22 দিন আমার ওখানে থাকতে হয়েছিল। আমার যখনই কোনো যেত, মানে বাবা, আমি খালি বলতাম কি বলো তো, আমাকে নিয়ে চলো, নইলে আমি কোনোদিন তোমার সাথে বাড়ি ফিরবো না। মানে হয় না যে হসপিটালে থাকলে পরে সবসময় মনে হয় বাড়ি কবে যাব, ভালো লাগছে না। বাবা গিয়ে আমার বাবা দেখতেন, বাবাই যেত, বাবাই দেখতো, এই আর কি। তারপরে অবশেষে যখন 22 দিনের পরে আমি ছাড়া পেলাম আর কি। হ্যাঁ, সব কিছু চেক টেক করে, ক্যাথিটারও তখন আর দেয়নি, বললো মোটামুটি এখন পুরো ঠিক আছে। হ্যাঁ, তো তারপর বাড়িতে আমাকে ছাড়া হলো। আমি তখন ওই মাসিকে একটা কথা বলেছিলাম, যে মাসি আমাকে দেখতো। যেদিন আমি আবার দ্বিতীয়বার ভর্তি হলাম, যে মাসি তুমি বাড়িতেই, মানে সেদিন বলেছেন তুমি বাড়িতেই থাকো। তো আমার যা রেট, তখন 180 টাকা করে নিত। হ্যাঁ, তোমার যা রেট আমি তাই দেবো তোমাকে, তুমি বাড়িতে থাকো, কেন তুমি আমার ছেলের আর বাবার খাওয়ার ব্যবস্থাটা দেখো, তুমিও খাওয়া দাওয়া করো, বাড়ির মানুষের মতো বাড়িতে থেকো। তখন বলেছিল দিদি তুমি একা থাকবে হসপিটালে, আমি থাকবো না তোমার সাথে। আমি তখন বলেছিলাম দেখো এখানে অনেক দিদি আছে, অনেক নার্স আছে, আর উপরেই ডাক্তার আছে, উপরেই ম্যাডামের বাড়িটাই হচ্ছে নার্সিংহোম। কিছু হলে ওনারা আর কিছু না হয় অবশ্যই আমাকে দেখবেন, এখানে অনেকে আছে। না তোমার জন্য পার্টিকুলার কেউ থাকবে না, আমি যে তোমাকে দেখতাম না, আমার জন্য কাউকে থাকার দরকার নেই। হ্যাঁ, খুব এমার্জেন্সি না হলে আমি কাউকে কিছু বিরক্ত করবো না। তুমি বাড়িতে থাকো, তোমার যা টাকা সেটাই পার ডে হিসেবে তোমাকে দেওয়া হবে। তুমি বাবাইয়ের খাওয়া দাওয়াটা, ওনার খাওয়া দাওয়াটা একটু দেখো, তুমিও করো। আর কিচ্ছু তোমাকে দেখতে হবে না বাড়িতে। আর সন্ধ্যেবেলা রুটি তরকারি করে বাবাইকে মায়ের ওখানে দিয়ে, মানে বাবাই যেদিন হসপিটালে আসবে ওর বাবার সাথে, আর যেদিন আসবে না, প্রত্যেক দিন আসতে পারতো না, ওর অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। তো তুমি ওকে মায়ের বাড়িতে দিয়ে তারপর তুমি তোমার বাড়িতে ফিরেছো। সেটাই হলো, কেননা ওকে আমার বাধ্য হয়ে রাখতে হয়েছিল, কেন আমার বাচ্চাটা যাতে একটু খাবার পায়, খুব সত্যি কথা। তো তারপরে তো 22 দিনের মাথায় তারপরে আমি ফিরে এলাম বাড়িতে। হ্যাঁ, ফিরে এসে একটা যেটা জিনিসটা দেখলাম, আমায় না পুরো 1.5 মাসের ওপর আমার তলপেটে, হ্যাঁ, পুরো ওই ছোটো বোতল, বাবাকে বলেছিলাম বড় বোতলটা লাগছে চাপ, ছোটো এইটুকু যে বোতলগুলো পাওয়া যায় জলের, বিসলারি ওয়াটার, হ্যাঁ, ডিপ ফ্রিজে রাখতে বলতাম। ওটা যখন বরফ হয়ে যেত, তলপেটে দিয়ে ভাই বসে থাকতাম, জ্বলে যেত, মানে আমার মানে সেলাইয়ের থেকেও বেশি, যেহেতু ব্লাডারটা কাটা পড়েছিল, স্টিচ হয়েছিল, ওটা নিয়ে আমি অনেক ভুগেছি, অনেক, মানে 1.5 মাসের ওপর আমি ওইখানে, আমি মানে বরফ বোতল ঠেকিয়ে রেখে দিতাম, এত জ্বলতো আমার প্রচণ্ড। তারপর প্রথম যখন চেক আপে আমি গেলাম, মানে প্রায় 1 মাস পর প্রথম চেক আপ আমায় দিয়েছিলেন। এমনি তো ওষুধ তো ক্যালসিয়াম থেকে আরম্ভ করে অনেক ওষুধই দিয়েছিলেন আমার ম্যাডাম। হ্যাঁ, তারপর যখন আমি প্রথম চেক আপে গেলাম, তো চেক আপে যাওয়ার পরে প্রথম দিন ম্যাডামও বললেন মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, তারপর আমি ওই মাসিকে আর রাখলাম না, কেন
মোটামুটি আমি ঠিক আছি। তো সেই সময়টা হচ্ছে বাবাইয়ের বাবা প্রথম রান্না শিখলো, মানে মাসি নেই, আমি ওই পাশে চেয়ার দিয়ে দিত, আমায় ধরে ধরে নিয়ে যেত, আমি বসতাম চেয়ারে আর রান্নাঘরে আর কি, আর বাবাইয়ের বাবাকে ইনস্ট্রাকশান দিতাম যে এইভাবে করো এইভাবে করো। চাটা থেকে আরম্ভ করে আলু সিদ্ধ ভাতগুলো পারতো। ফার্স্ট হচ্ছে শেখা হচ্ছে খিচুড়ি। তো তখন বাবাইয়ের বাবাকে আমি ইনস্ট্রাকশান দিতাম, বাবাইয়ের বাবা তখন সেইভাবে খিচুড়িটা বানাতো। ব্যাস, বাবার তখন আস্তে আস্তে করে রান্না শেখা হয়ে গেল। খিচুড়ি ছাড়া অন্য কিছু যদি বানাতে যেত, ডিমের ঝোল বলো আর যাই বলো, অবশ্যই মাছ তো আমাদের আসতো না, কেন মাছ রান্না করা ধোয়া টোয়া একদম ঝামেলা। তারপর আবার বাবাইটাও খেতে চায় না, এমনি ডাল তরকারি যা বলো সবজি ওইগুলো। আমি বসে বসে কষ্ট হলাম না, আমি ওই খাটের মধ্যে বসে থাকতাম, যতটুকু পারতাম কাটতাম, আবার পেটে বরফের বোতল দিয়ে আবার বসে থাকতাম, ওই করতাম আর কি। এই করে করে বাবার হচ্ছে ইয়ে হয়ে গেল, কী বলে, রান্নাটা শেখা হয়ে গেল। হ্যাঁ, তারপর ধীরে ধীরে আমি সুস্থতার থেকে এগোলাম। এটাই আমার যে নিচে, মানে আমার যে মাসিমা আছে, সে শুধু আমাকে জিজ্ঞেস করেছিল যে ভুল তোর খাওয়া দাওয়া কী হচ্ছে। ও জিজ্ঞেস করেছিল, মানে পাশের বাড়িতে অবশ্যই জিজ্ঞেস করেছে, ভীষণ ভালো ফ্যামিলি ওরা, হ্যাঁ, ওই ভাই ওই বোন। তো আগে তো একদিনই, মানে আগে তো ছিল হচ্ছে আমার প্রথম চেক আপের আগে ওই মাসিটাই ছিল যে আমার নার্সিং হোমে প্রথম ছিল, ওকে আমি খাবারটার জন্য রেখে দিলাম বাড়িতে। হ্যাঁ, তারপর তো বাবার বাবাকে আমি শিখিয়ে দিলাম। তো তখন আমি বলেছিলাম না না কোনো অসুবিধা নেই, খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে, এই আর কি। হ্যাঁ, তো আর কিছু না, মা বিকেলবেলা একটু হাঁটতে বেরোতো, সেই সময়টা মা একটু ফল টল নিয়ে এসে আমাকে দেখে যেত, এই ব্যাস। আস্তে আস্তে দিন কাটতে রাখলো আমার এইভাবে। তো সুস্থতার থেকে এগোতে থাকলাম আস্তে আস্তে, এটাই। মায়ের একটা ব্যাপার আমার লেগেছিল, যে আমার মা একটা কথা আমায় বলেছিল, আমার মায়ের একদম ইচ্ছে ছিল না যে আমার অপারেট হোক। তো মা একটা কথা আমাকে বলেছিল, সেটা যে বল, তোর যদি আসল অংশটাই কাটা পড়ে যায় তাহলে এটা তো ঠিক না, তাহলে তো তুই আর মেয়ে থাকলি না। এবার কথাটা কি জানো তো, হ্যাঁ মা বলেছিলেন ঠিকই, কিন্তু আমার কথাটা কি বলো তো, মানুষের তো জীবনটা আগে, তারপর সে মেয়ে থাকুক ছেলে থাকুক যাই থাকুক, থার্ড জেন্ডার হোক যাই হোক। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা কি কোনো ম্যাটার করে, মানুষের তো জীবনটা আগে। কেন আমার ডাক্তার মানে ম্যাডাম বলেইছিলেন এটা অপারেট না করলে আমাকে বাঁচানো যাবে না। আর একটা কথা তোমাদের বলি, এই প্রসঙ্গতে তোমাদেরকে আবার কালকে আমি বলবো, অলরেডি আমার 50 মিনিট মতো হয়ে গেছে, যে যখন বাবার বাবা কোনো দিক চিন্তা না করে ওখানে আমাকে অ্যাডমিট করতে বাধ্য হলো, প্রথমবার অ্যাডমিট করতে বাধ্য হলো, বাড়িতে আসার পর যখন খবর দেওয়ার পরে আমার মা একটা কথাই ওকে বলেছিল যে তোমার সাহস কী করে হলো যে তুমি ওকে আমাদের পারমিশন ছাড়া ভর্তি করলে। এবার তখন সাহসের কী আছে, কেন কি আমার যখন শরীরটা খারাপ হয়েছিল আমি প্রথম ফোনটা মাকেই করেছিলাম, কুণালকেও না আমার দিদিকেও না, প্রথম ফোন আমার মাকে করেছিলাম, মা পাশে একদম পাশের বিল্ডিংটায় আছে বলে। কিন্তু আমি ভর্তি হওয়ার আগ অবধি আমার মা একটা ফোনও করেনি, আমাকে দেখতেও আসেনি। তো সেই অবস্থায় কি করবে, আমার যখন এরকম পাঠা কাটার মতো অবস্থা, পুরো সাদা হয়ে গেছি, নড়তে চড়তে পারছি না, বাথরুমে থেকে থেকে সেকেন্ডে যাচ্ছি, চিৎকার করছি সারা রাত, শরীর থেকেও কী সব জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই সময় কি সে পারমিশন নেবে? যাই হোক, বলেছিল তুমি যদি পারমিশন নিতে ওকে নিয়ে আমরা বর্ণনা করে দৌড়াতাম, বর্ণনা করতে খোঁজ নিয়েছিল, যে ডাক্তারের হাতে বাবাই হয়েছিল তিনি নেই। আর ওই অবস্থায় তো আমার পক্ষে বেলুড়ে আমি শিউলি মুখার্জিকে দেখাতে পারলাম না ম্যাডামকে, বর্ণনা করে যাবো কী করে, যতই আমাকে ট্যাক্সি করে নিয়ে যায় যাতেই নিয়ে যায়, নিশ্চয়ই বেলুড়ে গেলেও আমি ট্যাক্সিতেই যেতাম, ট্রেনে করে যেতাম না। কিন্তু যেখানে এরকম খারাপ অবস্থা, যাই হোক, এই প্রসঙ্গগুলো নিয়ে পরে আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটা শেষ করি, অনেকটা বড় হয়ে গেল। আবারও তোমাদেরকে হাত জোর করে একটাই অনুরোধ করছি, প্লিজ তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখো, সেটাই। তবে একটা কথা এটাই বলবো, যে বাবার বাবা সেদিন ছিল বলে আমি বেঁচেছি, খুব সত্যি কথা। উনি আমাকে নতুন জীবন দিয়েছেন। হ্যাঁ, ঝগড়া হয়, অশান্তি হয়, অনেক কিছু হয়, কিন্তু আমার জীবনটা উনি দিয়েছেন। আমার বাঁচার কোনো আশাই ছিল না, আমার এমন খারাপ অবস্থায় চলে গেছিলাম আমি। হ্যাঁ, অপারেশন করে আমি ভীষণ কষ্ট পেয়েছি, কিন্তু তারপরেও আস্তে আস্তে তিল করে উনি আমাকে সুস্থ করে তুলেছেন। তো এই কৃতিত্ব ওনার আছেন।
তো এজন্য সারা জীবন ওনার কাছে আমি এই ব্যাপারটায় কৃতজ্ঞ। তো আজকে আমি আসছি, তোমাদের অনেক অনেক ভালোবাসা দিলাম, আর সাপোর্ট করো, পাশে থেকো, যাতে এইভাবেই এগিয়ে যেতে পারি, আমার জীবনের কাহিনিগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারি। তো আজকে আসছি, আজকের মতো, হ্যাঁ, টাটা।